প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছেন ভারতের বিখ্যাত সাংবাদিক। অন্য সময় বলি কেমন আছেন, কিন্তু আজকে তো এই কথা বলা যাবে না কেমন আছেন। বিশেষ করে আমার যারা দর্শক, যারা বাংলা ও বাঙালির রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, তাদের জন্য আজকে চরম হতাশার দিন। বিষয়টা হচ্ছে যে আজকের বাঙালি আরেকবার পরাধীন হলো, বাংলা ও বাঙালি আরেকবার পরাধীন হলো বর্গীদের হামলায়। বাংলা বাঙালির যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সম্প্রীতি, যে বিপ্লবী মানসিকতা, এবং সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর কাছে একটা গর্বের জাতি এই বাঙালি, সেটাকে দখল করে নিল গুজরাটি, উত্তরপ্রদেশ, এই বেনিয়া শ্রেণীর অবাঙালিরা। আপনাদের মজার ব্যাপার, আমি এটা নিয়ে আগামীকাল একটা রিভিউ করব। সেটা হচ্ছে এবারে ইলেকশনের মানে এই কাউন্টিং এজেন্টদেরকে মেরে মেরে বের করা হয়েছে। মানে 8-10 রাউন্ড হওয়ার পরে বিভিন্ন কাউন্টিং সেক্টর থেকে, যেটা আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আশঙ্কা করেছিলেন, আগে বলেও ছিলেন, যে কাউন্টার সেন্টার যাতে না ছাড়া হয় যেখানে কাউন্টিং হচ্ছে, কিন্তু সেটাই ঘটলো। মোটামুটি 8-10 রাউন্ড হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় খবর এলো যে কাউন্টিং সেন্টার থেকে তাদেরকে মেরে ধরে দাঁড়ানো আছে। এবং বাইরে যারা বসেছিলেন, যারা কাউন্টিং সেন্টারের বাইরে বুথে বসেছিলেন, যেখান থেকে সরাসরি দেখছিলেন সমস্ত আপডেট, তাদেরকেও মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়। এবং তার সঙ্গে সহযোগিতা করে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের এক শ্রেণী পুলিশ, কারণ হাওয়া বুঝে এরাও তো পাল্টি খায়। তো আজকের এই নির্বাচন ভারতবর্ষের ইতিহাসে, মানে ভারতবর্ষটা বিজেপির মানে ব্রিটিশের দালাল আরএসএস এর দখলে চলে গেল। অর্থাৎ ব্রিটিশ শাসনের থেকেও ভয়ঙ্কর। ব্রিটিশ এতটা হিংস্র ছিল না যতটা আরএসএস দলিত, আদিবাসী, বাঙালি, মুসলিম, পিছিয়ে পড়া সমাজের মানুষের উপর যে অত্যাচার করে, সেরকম মানে বাংলা ছিল শেষ আশা ভারতবাসীর কাছে, ভারতবাসীর নিপীড়িত মানুষের কাছে। আপনারা জানেন যে ভারতবর্ষে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত ভারতবর্ষে বিজেপি বিরোধী ভোটের সংখ্যা বেশি। মানে বিজেপিকে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা ভারতবর্ষে সব থেকে বেশি। বিজেপি এখনো 40 টপকাতে পারেনি, মানে 40% মানুষের ভোটাধিকার নিয়ে ক্ষমতায় আসতে পারেনি। ওই 33-38 এর মধ্যেই আটকে আছে সারা ভারতবর্ষে। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, অর্থাৎ 33% কি 38 বা 40% মানুষের মতামত নিয়ে, এবং তার মধ্যে অনেক জল মেশানো আছে, ইভিএম ঘোটালা আছে, জোর করে গণনা কেন্দ্রে কারচুপি আছে, সব মিলিয়ে 40%, আমি ধরছি 40% মানুষের ভোট নিয়ে 60% মানুষের উপরে জুলুম অত্যাচার বিজেপি করে। আপনারা দেখেছেন যে দিল্লিতে খুব সুন্দর করে আম আদমি পার্টি ক্ষমতায় আসে এবং কেজরিওয়াল সেখানে খুব সুন্দর সুন্দর কিছু কাজ করে, যেটাই মানুষ খুব সুখী ছিল। কিছু মানুষের হঠাৎ মনে হলো যে দিল্লিতে বিজেপি এলে কেমন হয়, ডাবল ইঞ্জিন এলে কেমন হয়। তো বিজেপিতে ডাবল ইঞ্জিন এলো। তারপরে সেখানকার মানুষ এখন হারে হারে টের পাচ্ছে, যে মুখগুলো খুব পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ায়, যারা খোল করতাল নিয়ে দিল্লির রাস্তাঘাটে খোল করতাল নিয়ে যোগী আদিত্যনাথ মোদীর গুণকীর্তন করতেন, কীর্তন গানও বানিয়েছিলেন, তাদের দোকান এবং বাড়িতে যখন বুলডোজার করলো রিসেন্ট, তারা হাত জোর করে বাংলার মানুষকেও বলেছিলেন, হাত জোর করে বাংলার মানুষকে বলেছিলেন যে বাঙালি আপনারা কিন্তু বিজেপিকে ক্ষমতায় আনবেন না, আমাদের থেকেও বাজে অবস্থা হবে। পশ্চিমবাংলা আগামী কয়েকদিনের মধ্যে কি কি হতে পারে আপনাদের জাস্ট একটু বলি। প্রথমত, বিজেপির পার্টি অফিসগুলো দখল, ভয় দেখিয়ে ইডি, সিবিআই ইত্যাদি ভয় দেখিয়ে তৃণমূল নেতা বেশিরভাগ নেতাকে নিজের দলে সামিল করা। যাদেরকে বিজেপি নেতাকর্মীরা গালাগালি করতো চোর চোর বলে, তাদেরকে বাপ বলবে, কাকা বলবে কদিন পরেই। ধরুন মমতা ব্যানার্জি বিজেপি জয়েন করলেও সে মমতা ব্যানার্জিকে তখন মা দুর্গা বলে আলিঙ্গন করবে, এরা পুজো করবে, কারণ এদের বাপের ঠিক নেই। তো কখনো মোদীকে বাপ বলে, কখনো ট্রাম্পকে বাপ বলে, কখনো পুতিনকে বলে, কখনো ওই কিনা ফাদারল্যান্ড বলে ইসরায়েলকে। মানে এত বড় অপমান ভারতবর্ষীর মানুষকে, সেখানে গিয়ে বলছে ইসরায়েল ইজ ফাদারল্যান্ড। আমি জানি না যে ভারতবর্ষের বুকে এরকম মানুষ কিভাবে সহ্য করে। অন্য কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী গিয়ে অন্য দেশকে যদি ফাদারল্যান্ড বলতো, সেখানকার মানুষ ছুঁড়ে ফেলে দিত। একটা কোটেশন ফেসবুকে খুব ঘোরাঘুরি করে, যে নরেন্দ্র মোদীর একটা মিম তৈরি হয়, মানে ঘুরে বেড়ায়, সেখানে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী বলছেন যে আমি মানুষকে মূর্খ বানাইনি, বরং মূর্খরা আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। পশ্চিমবাংলার বাঙালিদের মধ্যে একটা বড় অংশ, হিন্দু বাঙালিরা, বিজেপির স্বাদ কোনোদিন পায়নি পশ্চিমবাংলায়। ব্রিটিশ পেয়েছে, কংগ্রেস পেয়েছে, যুক্তফ্রন্ট পেয়েছে, তারপরে সিপিএম পেয়েছে, এবং তারপরে তৃণমূল পেয়েছে। বলে না, সুখে থাকতে ভূতে কি লয়। মানে একটা তাঁতির হঠাৎ মনে হলো যে তাঁত বুনে কি হবে, তো সে একটা এরে গরু কিনে নিয়ে এসছে দুধের আশায়, তো তারপরে গুতনি খেয়ে এসে মরছে। তো দুধের আশায় আপনি এরে গরু না, গাই বাছুর কিনতে হয়। তো বাঙালি হঠাৎ শখ হয়েছে যে তারা এরে বাছুরের কাছ থেকে দুধের আশা করবে, সে তো গোবর গোমূত্র ছাড়া কিছু দেবে না। তবে এটুকু বলতে পারি, আজকের নির্বাচনের যে ফলাফল হয়েছে তার মধ্যে কতটা জল, কতটা দুধ, কতটা গোমূত্র, এটা 2-1 দিনের মধ্যে যখন একদম বুথ ভিত্তিক রিপোর্টটা সামনে আসবে তখন পরিষ্কার হবে। কারণ অলরেডি বিভিন্ন জায়গায় খবর এসেছে যে সেখানকার যা ভোটার, তার থেকে বেশি পরিমাণে ভোট পড়েছে।
মানে একটা কেন্দ্রে যা ভোটার হয় বা একটা বুথে যা ভোটার তার থেকে বেশি পরিমাণে ভোট দেখাচ্ছে ইভিএম এ। যে কেসটা আমরা অন্যান্য রাজ্যে শুনেছিলাম যে বিজেপি কিভাবে ঘোটালাটা করে। আমরা এতদিন বুলডোজার রাজনীতি দেখেছি বিজেপি শাসিত রাজ্যে, এবার পশ্চিমবাংলায় দেখতে পারবো খুব শীঘ্রই, মানে 2-1 দিনের মধ্যে দেখবেন তৃণমূলের যত পার্টি হয়েছে সব বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বা দখল করে নিয়েছে বিজেপি। তৃণমূলের কিছু নেতারা আছে ভয়ে বিজেপি জয়েন করবে। তৃণমূল পার্টিটা, আরেকটা জিনিস বলা হয়নি, আপনারা হয়তো পার্সেন্টেজটা দেখেননি, এখনো পর্যন্ত যা ভোট পড়েছে তাতে বিজেপি গতবার 45 লক্ষ ভোটে পিছিয়ে ছিল, এবার তৃণমূল মাত্র 24 লাখ ভোটে পিছিয়ে আছে, প্রায় হাফ। তারপরেও বিজেপি তখন 77টা এমএলএ থাকার পরেও কেন্দ্রে যেহেতু বিজেপি আছে, এখানে যেভাবে দাঙ্গা হাঙ্গামা মারামারি খুনোখুনি ইত্যাদি করতো, এবারে তার পরিমাণটা অটোমেটিকলি বাড়বে, কারণ এবার ডাবল ইঞ্জিন হয়ে যাচ্ছে বাংলায়। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট আমি দেখলাম, মানে অলরেডি শুরু হয়ে গেছে। আমি পোস্টগুলো আপনাদের একটু দেখাই। আমি কিছুক্ষণ ধরে ফোনটা, আমি 1:30 থেকে ঘুমাচ্ছিলাম, মানে আমার মনে হয়েছিল যে, কারণ তখনও বিভিন্ন সেন্টার থেকে যা খবর আসছিল, তারপরে শেষ দিকে হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে, কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম না, চেঞ্জ হয়নি। তো আমি আপনাদেরকে জাস্ট কিছু পোস্ট দেখাই। বিভিন্ন জায়গায় পোস্ট হচ্ছে, দীপক ব্যাপারী ও মানিক ফকিরকে পেটানো ফরজ, লিখছেন কে? সিরাজুল ইসলাম, একজন মুসলিম রাষ্ট্রবাদী মোল্লা, আইএসএফ করে, আইএসএফ এর নেতা। সে লিখছে দীপক ব্যাপারী ও মানিক ফকিরকে পেটানো ফরজ, মানে নৈতিক কাজ। তারপরে বিএমএফসি বলে টিভি একটা চ্যানেল বিজেপির, সে লিখছে মইদুল ইসলাম, এটা কে জানি না, মইদুল ইসলাম শিক্ষক নেতা তৃণমূলের, যাই হোক। দীপক ব্যাপারী, মানিক ফকির, নির্ভীক উত্তরে অনিন্দ চৌধুরী, রিজু দত্ত, বাংলা পক্ষের গর্ব কৌশিক, এরা যেন বাংলা ছেড়ে পালাতে না পারে, সবার হিসাব করতে হবে। তারপরে আমি কি করলাম, ফেসবুকে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করলাম। তারপরে দেখুন, কন্টিনিউ, ফেসবুকে সার্চ করছি, কন্টিনিউ এত পোস্ট, মানে পোস্টের কোনো মা বাপ নেই, এত পোস্ট হয়েছে যে পোস্টের টার্গেট হচ্ছে আমি, এবং সেখানে বলা হচ্ছে এরা পালিয়ে না যায়, বাংলাদেশে না পালিয়ে যায়। আরে আমার পাসপোর্টই নেই, আমি পালাবো কি করে? আর বাংলাদেশে কেউ নেই, আমি যাবো কি করে? এইটাই আমার জন্মভূমি, কর্মভূমি। বাংলা বাঙালির বাইরে আমি কাউকে বুঝি না, বাংলা বাঙালির বাইরে কাউকে আমি বাপ বানাতে পারবো না তোদের মতো ভাই। আমি কাউকে, কোনো গুজরাটিকে, কোনো ইউপি বা বিহারিকে আমি বাপ বলতে পারবো না তোদের মতো। ব্রিটিশের দালালকে আমি বাপ বলতে পারবো না, মরে যাবো তাও ভালো। আমি ইসরায়েলকে বাপ বলতে পারবো না, আমি পুতিনকে, ট্রাম্পকে বাপ বলতে পারবো না। আমাদের রক্তে নেতাজি সুভাষচন্দ্র রক্ত রয়েছে, এটা পারবো না। যে জিনিস আমি পারবো না সেটা সম্ভব না। আমি রাঘব চাড্ডা নই যে ইডি সিবিআই ভয়তে গিয়েছে উনি সঙ্গে সঙ্গে বিজেপিতে চাড্ডি পরে আমি বিজেপিতে জয়েন করবো। নেতাজি ব্রিটিশের কাছে মাথা নত করলে সাভারকারের মতো হয়তো বেঁচে যেতেন। আমি সাভারকারের মতো ওই মুচলেখা দিয়ে বিজেপি জয়েন করতে পারবো না ভাই, মরে যাবো তাও ভালো। আমাদের বাংলা সংস্কৃতি, ইতিহাস, বিপ্লবী ইতিহাস, এই শিক্ষা আমাকে দেয়নি। অনেকে কমেন্ট করছিলেন পশ্চিমবাংলা বিজেপি এলে তোকে বিজেপি জয়েন করতে হবে, তুই রাঘব চাড্ডা হয়ে যাবি। ভাই আমি চাড্ডি পড়তে পারবো না, এমনিতে আমি চাড্ডি পড়া বন্ধ করে, ইনফেকশন হয়ে যেত অশালীন।